বন্ধুরা, এয়ারটেল পেমেন্ট ব্যাংক ফ্রড। আজকের এয়ারটেল পেমেন্ট ব্যাংক সম্পর্কে আপনাদেরকে ভিডিও বানাবো। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে ফ্রড হচ্ছে কেন? অন্যান্য ব্যাংকের চাইতে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে বেশি ফ্রড হচ্ছে। কাস্টমারদের কাছে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে, বিভিন্ন হ্যাকাররা ফোন করছে, বলছে আমি ব্যাংক থেকে ফোন করছি, ম্যানেজার বলছি অমুক। শোনেন, কোনো ব্যাংকের ম্যানেজার আপনি লোন না নেওয়া পর্যন্ত কোনো ব্যাংকের ম্যানেজার কোনো গ্রাহকের কাছে ফোন করবে না। তো বেশি বেশি করে দেখবেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ওপর ফ্রড শুরু হচ্ছে। বিভিন্ন হ্যাকাররা কাস্টমারদেরকে ফোন করছে, তাদের মাথার মগজটা ঠিক ধলাই করে নিচ্ছে, নেওয়ার পরে তার কাছ থেকে ওটিপিটা হাতিয়ে নিচ্ছে, ওটিপিটা চেয়ে নিচ্ছে, চেয়ে নেওয়ার পরে তার অ্যাকাউন্ট পুরো জিরো করে দিচ্ছে, মানে ফাঁকা করে দিচ্ছে। যেমন এই গতকাল আমার একজন একজন কাস্টমার, তার কাছ থেকে একটা নাম্বার থেকে কল আসে। কল আসার পরে তাকে এমনভাবে বুঝিয়ে ওটিপিটা নিয়ে তার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা গায়েব করে দিয়েছে। দ্বিতীয়বারে ওই ব্যক্তি আবার ওই নাম্বারে কল ব্যাক করার পরে আবার 3,000 টাকা তাকে ভরতে বলছে আপনার 5,000 টাকাটা ওটা হোল্ড হয়ে গেছে, আপনি আরও 3,000 টাকা বললে আপনার খাতায় জমা হবে। কিন্তু বন্ধুরা, আরও 3,000 টাকা বললে আরও ওই টাকাটাও আউট করে দেবে, ওটাও নিয়ে নেবে। আমি আপনাদেরকে কল রেকর্ডটা শোনাচ্ছি। बैलेंस जमा करना पड़ेगा। हाँ सर। तो फिर कितना जमा करना पड़ेगा? 3,000 जमा कीजिए, 3,000। उसके बाद 8,000 रुपये आपके खाते में दिख जाएगा, ठीक है? 8,000 खाता में लिख जाएगा। हाँ, ये दिख जाएगा। कैसे लिखेगा? तो मेरा तो अकाउंट में पैसा है नहीं, अभी पूरा काट लिया 5,000 रुपया। सर काटा नहीं है सर, आपका होल्ड में रखा गया है सर। बैलेंस 3,000 जमा कीजिए, अभी आपका दिख जाएगा टोटल बैलेंस। टोटल बैलेंस हो जाएगा? हाँ सर। कैसे होगा? 3,000 जमा कीजिए अपने खाते में, मैं लाइन पे हूँ। 3,000 हम जमा करेगा, फिर अगर 3,000 कटवा लेगा, फिर अगर हम मेरा क्या होगा? नहीं सर, कटेगा फिर नंबर थाने में दे सकते हैं, ठीक है? हाँ, आपका बैलेंस कटेगा सर, थाने में नंबर दे सकते हैं, ठीक है? हेलो। हाँ सुन रहा तो हम। जी, बैलेंस जमा करो, मैं लाइन पे हूँ, ठीक है? मेरा तो दिमाग तो खराब हो गया, 1 रुपया पड़ा हुआ मेरा बैलेंस में, 5,000 रुपया तो था। हेलो, अभी हाँ। आपके खाते में सर लाइन पे रहती है, मैं पूरा बैलेंस चेक करा दूंगा। पहले जमा कीजिए बैलेंस 3,000, ठीक है? ठीक है, रखो, हम देखते हैं। जमा करके कितना देर में जमा करेंगे सर? थोड़ा 10-15 मिनट घंटा लेट होगा सर, हम दूसरा जगह में है ना। तो अभी आप ऑनलाइन में दुकान पे है सर, वहीं से जमा करा लीजिए। मेरा पास कैश नहीं है तो उसको 2 मिनट में फिर सेंड कर देना, 2 मिनट में सर। দেখতে পাচ্ছেন কেমন করে বোঝাচ্ছে যে আপনার 5,000 টাকাটা হোল্ড হয়ে আছে, আপনি আরও 3,000 টাকা ভরলে ওই 8,000 টাকাটা আপনার অ্যাড হয়ে থাকবে, মানে আরও 3,000 টাকা ভরলে আরও 3,000 টাকাটা ওরা নিয়ে নেবে। এটা বিশেষ করে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাস্টমারদের ওপরে বেশিরভাগ ফ্রড হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা রিটেলার আছেন, যারা গ্রাহকদের অ্যাকাউন্ট খুলছেন, তাদেরকে সতর্ক করিয়ে দেবেন, তাদেরকে বলে দেবেন কোনো জায়গা থেকে কোনো নাম্বার থেকে যদি ফোন আসে, আপনার কাছে যদি ওটিপি চায়, ওটিপি কোনো দিন কাউকে শেয়ার করবেন না, এমনকি নিজের লোকের কাছেও শেয়ার করবেন না। কারণ ওটিপিটা শেয়ার করলে পুরো আপনার ব্যাংকের মধ্যে তারা প্রবেশ করবে, যা খুশি তাই করতে পারবে। আপনার অ্যাকাউন্ট যখনই টাকা ভরবে তখনও খালি করে দেবে। এমনি তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের প্রতি মাসে তো 14-15 টাকা করে কাটে, মাঝে মাঝে দেখবেন 100 টাকাও কাটছে, 150 টাকাও কাটে। এটা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কাটে। কেন কাটে জানেন? কারণ মাঝখানে যারা কর্মচারী আছে তাদেরকে মাইনে দেওয়ার জন্য। বন্ধুরা, তো আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংক গ্রাহকদের খুলে দিচ্ছেন,
গ্রাহকেরা সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে অনেকে ফোনপে গুগল পে করে টাকা লেনদেন করে। তো খাস করে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ওপরে বেশিরভাগ ফ্রড হচ্ছে। তো বন্ধুরা, আমি বলতে চাইছি অনেকের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটা অপশান আছে, যারা রিটেলার ভাইরা আছে তাদের বলছি, এখানে একটা অপশান আছে অ্যাকাউন্ট ডরম্যাস। যাদের অ্যাকাউন্ট ডরম্যাস হয়ে আছে তারা এখান থেকে মানে ডরম্যাস করলে অ্যাকাউন্টটা খুলে যায়, আবার অনেকের খোলে না, অনেকের খুলছে অনেকের খোলে না। সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে সেই কাস্টমারের আধার নাম্বার, এই আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স এবং হাফ ছবি নিচে সিগনেচার করে একটা চিঠি লিখে দিতে হবে। তো এই চিঠি লেখার কথাটা আমাদের যারা এখানে কর্মচারী আছে, আমার এলাকা থেকে, আপনার এলাকায় হয়তো অন্য অন্য কর্মচারীরা আছে, মানে প্রত্যেক এরিয়া থেকে আলাদা আলাদা কর্মচারী কাজ করে। তো আমার এই এলাকায় যারা যে সমস্ত এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের কর্মচারীরা কাজ করছে তারা কোনো দায়িত্বশীল নয়, তারা বসে বসে মাইনে নেবে। আপনাকে আপনার দোকানে মাঝে মাঝে আসবে, সে বলবে আপনাকে প্রাইম হতে হবে, আপনাকে এটিএম নিতে হবে, নয় মেন্টেশন থার্মাল প্রিন্টার নিতে হবে, আপনার ওপর চাপ সৃষ্টি করবে। তো আমি বলবো আপনারা কোনো চাপ দেখে ভয় করবেন না, কোনো চাপে পড়বেন না। কারণ ওনারা ধরুন একটা কাস্টমারের এখানে ডরম্যাস হয়ে আছে, ডরম্যাস আপনি আইডি থেকে খুলছেন কিন্তু খুলছে না, সেক্ষেত্রে আপনারা চিঠি লিখতে বললে চিঠি লিখবে না। যেমন আমার এখানে একজন আছে, সে ভালো চিঠি লিখতে জানে, সে বলছে আমি চিঠি লিখতে পারবো। তো আপনি যখন চিঠি লিখতে পারবেন না, যেমন অন্য অন্য ব্যাংকের রুলস আছে, আমাদের এলাকায় যিনি আছে তিনি আমার সঙ্গে খুব তর্ক করে যে এটা একটা ব্যাংক, এইপিএস কোম্পানি কি হবে, ও সব জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে যাবে, এটা একটা ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক। হ্যাঁ, আপনার কথা আমি মানছি, এটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক, কিন্তু অন্যান্য ব্যাংকের যে রুলস আছে এ ব্যাংকে সেই রুলস নেই কেন? অন্যান্য ব্যাংকের শাখা প্রশাখা সব কিছু কাছাকাছি আছে, কিন্তু আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের শাখা কোথায়? গোড়েগাঁও। আর আপনারা এই এলাকাতে কোনো ব্রাঞ্চ নেই। তো কাস্টমারের অ্যাকাউন্ট অনেকের ডরম্যাস হয়ে যাচ্ছে, অনেকের ডরম্যাস হয়ে গেলে সেই অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে, ওখানে অনেকের খোলা যায়নি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যারা কর্মচারী আছে মাঝখানে তাদের তো সলভ করতে হবে, কিন্তু ওনারা পারবে না, বসে বসে মাইনে নেবে। আপনাদের রিটেলারদের বলছি, আপনারা ওনাদের কথা শুনবেন না। কারণ এয়ারটেল মিত্রা থেকে, আমার এয়ারটেল মিত্রার দুটো আইডি, একটা আইডি থেকে আমার 10-এর উপরে ব্যালেন্স আছে, আজ 3টে বছর হয়ে গেল। এই 3 বছরে আমার ব্যালেন্সটা এখন পর্যন্ত ফেরত দিতে পারিনি। আমি কথায় বলছি, সিমটা ছিল বাবার নামে বা ভাইয়ের নামে, তিনি মারা গেলেন, সিমটা কিন্তু বন্ধ হয়ে গেছে, রিপ্লেস করলে আবার সিমটা চলে আসে, কিন্তু তিনি মারা গেছেন। কিন্তু আইডিটা হচ্ছে যিনি রিটেলার তানার নামে, ধরুন ছেলের নামে আইডি, সিমটা কিন্তু বাবার নামে। এইরকম তো হয়, বাবা মারা গেল, সিমটা রিজেক্ট হয়ে গেল, বাবা বেঁচে থাকলে তো সিমটা রিপ্লেসমেন্ট করে নিতে পারতো, করে নিলে কোনো সমস্যা থাকতো না, কিন্তু বাবা মরে গেল, সিমটা রিপ্লেসমেন্ট করা যায়নি, কিন্তু আইডিটা ছেলের নামে। আমি যারা মাঝখানে কর্মচারী আছে, এরিয়া ম্যানেজার বা আরও যারা কর্মচারী আছে তাদের কাছে বললো আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার টাকা আপনি পেয়ে যাবেন, আর আইডি তো আপনার নামে। আমাকে বলছে আইডি তো আপনার নামে, আপনি কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আপনি পেয়ে যাবেন। কিন্তু ভাই, এই 3টে বছর হচ্ছে, 3টে বছর, 1-8 বছর নয়, 3টে বছর হচ্ছে আমার 10-এর উপরে ব্যালেন্স আছে আজ পর্যন্ত এখনও। মানে যারা কর্মচারী আছে মাঝখানে, এরিয়া ম্যানেজার থেকে যারা আছে, কেউ আজ পর্যন্ত এই টাকাটা আমাকে রিফান্ড করতে পারেনি। এয়ারটেল মিত্রা, মানে মিত্রা থেকে আমি অ্যাকাউন্ট খুলি, সেই মিত্রা আইডিটা আমার নামে, বাবার নামে সিম, বাবা মারা গেল, বাবা তো বেঁচে থাকলে কোনো অসুবিধা ছিল না, সিমটা বের করে নিতে পারতাম, কিন্তু বাবা মারা গেল, সিমটা বের করতে পারিনি, কিন্তু আইডিটা আমার নামে, সিমটা রিজেক্ট হয়ে গেছে, আইডিটা আমার নামে। আজ 3টে বছর হয়ে গেল,
আজ পর্যন্ত আমি ওই 10-এর ওপরে বা 10,000 টাকা আজ পর্যন্ত আমি পেলাম না। আমার থেকে ওনারা কী কী নিল ডকুমেন্টস, আমার থেকে আধার কার্ড, প্যান কার্ড, দোকানের স্টাম্প, কারেন্ট অ্যাকাউন্টের মানে চেক বই নিল, সব কিছু নিল। এমনকি 4-5 বার আমি পাঠিয়েছি আমার এলাকার এরিয়া ম্যানেজারের কাছে, আজ পর্যন্ত আমার টাকাটা উদ্ধার হয়নি। আর ওনারা বলছে এটা একটা ব্যাংক, এটা একটা এয়ারটেল ব্যাংকের কোনো শাখা পোশাখা নেই এখানে আশেপাশে। আমি বলতে চাচ্ছি তাহলে আপনারা কেন করবেন? একটা কাস্টমারের যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তার দরবাসা ধরোটা এখানে খোলা যাচ্ছে না, সেক্ষেত্রে ওনারা চিঠি লিখবেন। তা আমি বলতে চাচ্ছি অন্য অন্য ব্যাংকের যেমন রুলস আছে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে গ্রাহকের তারা ফর্ম দেয় যে এই ফর্মটা ফিল আপ করে এখানে জমা দাও, তাহলে ওনারা ফর্ম দিক, চিঠি কেন লিখতে যাবে? চিঠি লিখতে গেলে আপনারা চিঠি লেখেন, চিঠি লিখে আপনারা কি করলে হয় করেন, কিন্তু ওনারা কিছু করতে পারবেন। তো সেক্ষেত্রে বলবো ভাই, আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাজ না করে সরাসরি ইজিপের কোম্পানি থেকে কাজ করেন। এয়ারটেলে আপনার APS কমিশন কত দিচ্ছে? 8 টাকা, হাইস্ট 8 টাকা কমিশন দিচ্ছে। আর ইজিপের কোম্পানি কত দিচ্ছে? আপনার হাইস্ট 10 টাকা কমিশন দিচ্ছে। এখানে আমরা অন্যান্য কোম্পানি করছি, পেনিয়ার বাই, স্পাইস মানি, RNFI, র্যাপিপে, আজ পর্যন্ত কোনো কোম্পানিকে চোখে দেখি নেই। বলেন, আজ পর্যন্ত পেনিয়ার বাইয়ের কোম্পানিকে আমরা চোখে দেখেছি? বা স্পাইস মানি, RNFI বা আরও অন্যান্য APS কোম্পানিরকে আমরা চোখে দেখেছি? কিন্তু দেখিনি। কিন্তু ইজিপের কোম্পানি দিল্লি থেকে বাড়ি, উনি বছরে একবার করে আমাদেরকে ডাক করে আমরা যাই এখান থেকে ওনার অফিসে, আর বছরে একবার করে আমাদের কলকাতায় আসে। এই কিছুদিন আগে জানুয়ারি মাসের 10 তারিখে আমাদেরকে নিয়ে গিয়েছিল দীঘায়, আপনারা সে ভিডিওটা অবশ্যই দেখেছেন। আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে আমি বলবো আপনারা এই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী যখন আপডেট আসবে আপনাদের নোটিফিকেশানে সর্বপ্রথমে পেয়ে যাবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, এই লিঙ্কে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। এই লিঙ্কে টাচ করে টেলিগ্রাম যুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ 3টে বছর হয়ে গেল আমার ওই 10-এর উপরে ব্যালেন্সটা আজ পর্যন্ত আমি পেলাম না। কী ভরসাইতে কাজ করবেন? কিন্তু আমাদের APS কোম্পানি, ধরো না আমি ইজিপে চালাচ্ছি এই প্রায় 3 বছর। এর আগে আমার পেনিয়ার বাই ডিস্ট্রিবিউটার আমার আছে, স্পাইস মানির ডিস্ট্রিবিউটার আছে। আজ থেকে আমি এই 3টে কোম্পানির কথা বললাম, র্যাপিপেও আছে আমার, এই 4টে কোম্পানির কথা বললাম। আজ পর্যন্ত আমি APS কোম্পানি করে আসছি 2017 থেকে। 2017 থেকে আমি করে আসছি, মানে সেই লকডাউনের আগে থাকতে করে আসছি। অনেক 2 বছর কি 3 বছর আগে থাকতে APS-এর বিজনেস আমি করছি। আমার বাড়ি হচ্ছে উত্তরাবাদ, পোস্ট মালোয়া, থানা ঢোলাহাট, উত্তরাবাদ মোড়, মন্দিরঘাট রোডে আমার দোকান, উত্তরাবাদের মোড়ে আমার দোকান। আজ আমি ভিডিওটা বানাচ্ছি বাড়ি থেকে, ঘরের মধ্যে বানাচ্ছি। তো বন্ধুরা, যিনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কর্মচারী, ভালো করে শোনেন, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যিনি কর্মচারী, কিছুদিন আগে আমাকে APS সম্পর্কে বলতে লাগলে, জাকিরদা তোমার APS কোম্পানিগুলো টোটালি এই জানুয়ারি মাসে বন্ধ হয়ে যাবে। তো জানুয়ারি মাস যখন পড়লো, MPCI নতুন রুলস বের করলো, APS কোম্পানি বন্ধ হলো না, তানার মুখে তখন ধামা চাপা পড়েছে। তিনি বাধ্য হয়ে আমার কাছ থেকে আইডি না নিয়ে অন্য জায়গাতে, যে কোনো জায়গাতে একটা আইডি নিয়েছে। সে নেই, আইডি নিয়েছে, কিন্তু তানার থেকে কোনো হেল্প পাইনি। তানাকে ফোন করছে, ফোনেও পাইনি। কেন ফোন করছে? তানাকে BC ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করতে হয়, ইজিপের আইডি নিয়ে তার মিনি KYC কমপ্লিট করে তার BC ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করতে হয়। তো উনি BC ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করেছে, 198 টাকা কেটে নিয়েছে। তো BC ব্যাঙ্কিং অ্যাপ্লাই করেছে, ওখানে একজন BLF-এর নাম শো করবে এবং মোবাইল নাম্বার শো করবে। তার বাড়ি হচ্ছে টালিগঞ্জ। উনি আমাকে বলল যে এখানে যে BLF-এর নামটা শো করছে তার বাড়ি টালিগঞ্জে, উনি 1 মাস হয়ে গেছে আমার কাছে আসেনি। জাকিরদা এটা কী করো? আমি বলি আইডিটা তুমি কার থেকে নিয়েছো? তার কাছে একবার ফোন করো। উনি বলছে না, আমি কারোর থেকে নিয়ে আমি ডাইরেক্ট অ্যাপটা ইনস্টল করে নিয়েছি। আমি যখন ওনার নাম্বারটা এখানে আমি সার্চ করে যখন দেখছি, উনি প্রীতম বিশ্বাস বলে একজন সুপার ডিস্ট্রিবিউটার, তানার থেকে আইডি নিয়েছে। তানার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে। তো ওনার থেকে আইডি নিয়েছে। ও বেচারা খুব একটা কল তোলে না,
কোনো রিটেলার কোনো সমস্যা পড়লে অনেক দেখবেন অনেকে আইডি নেবে অনেকের কাছ থেকে, আর আমার কাছে সুপারিশ চাইবে। কারণ আমি প্রত্যেকের ফোন আমি রিসিভ করি, আমি গাড়ি চালাতে চালাতেও গাড়ি দাঁড় করিয়ে আমি ফোনটার আগে তুলি যে কার কী সমস্যা। যাই হোক, ওই জন্য আমার কাছে আইডি লোক বেশি নেয়, কারণ আমার সাপোর্টটা তারা ফুল পেয়ে যায়। তো বন্ধুরা, উনি আইডি নিয়েছে প্রীতম বিশ্বাস থেকে, উনি কোনো হেল্প করেননি। লাস্টে আমাকে ফোন করছে, আমি বললাম জাকির, আমি বললাম তুমি কার থেকে আইডিটা নিয়েছো? তো বলছে আমি নিজে নিজে এটা রেজিস্টার করেছি। আমি ওনার নাম্বারটা সার্চ করে দেখছি উনি প্রীতম বিশ্বাসের কাছ থেকে আইডি নিয়েছে। তারপরে আমি আবার ফোন করে বলছি দেখো তুমি তো অমুক ব্যক্তির কাছ থেকে আইডি নিয়েছো। তখন উনি চুপচাপ আছে, বলছে জাকির দা এটা তুমি যদি ম্যাপিং করে নিতে পারো তো নাও, কিন্তু এজিপের আইডি ম্যাপিং কোনো দিন হয় না। যাই হোক, উনি হেল্প করতে পারলো না, অথচ আমি ওনাকে হেল্প করে দিলাম। কার করে দিলাম? যিনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কর্মচারী। কি হেল্প করলাম? ওনার যে বিএলএফটার নাম শো করছে, তার বাড়ি টালিগঞ্জে, উনি ওখানে আসছে না, ওনাকে ফিজিক্যাল করছে না, ওর থেকে নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে অন্য বিএলএফের নামটা আমি দিয়েছি। সেই বিএলএফ তার পরের দিন গিয়ে ওনার মানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে কর্মচারী তার ফিজিক্যাল করে আসছে। তাহলে ক্ষমতা আমাদের হাতে আছে, ওনাদের হাতে কোনো ক্ষমতা নেই। ওই লিডটা আমি ঘুরিয়ে দিয়েছি এখান থেকে, আমি এখান থেকে যার নামে দিয়েছি সেই ব্যক্তিটা গিয়ে তার পরের দিন গিয়ে তার ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে আসে। তো বন্ধুরা, আমি বলতে চাইব ইজিপের মাস্টার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার বা রিটেলার আইডি যদি কেউ নিতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া আমাদের কাছে পাবেন কি মেন্টেশন থার্মাল প্রিন্টার। সেই প্রিন্টারটা আপনারা ব্লুটুথের মাধ্যমে রিসিভ বের করে কাস্টমারকে দিতে পারেন, কিংবা কম্পিউটারে লাগিয়ে, কম্পিউটারেও চলে, কম্পিউটার থেকেও রিসিভ বের করতে পারেন। দাম মাত্র 2950 টাকা। আপনারা ফ্লিপকার্টে অ্যামাজনে দেখবেন ওখানে 3500-এর ওপরে দাম ফেলা আছে। যাই হোক, আমার থেকে যদি নেন তো 2950 টাকা পড়বে, কারণ এর কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার চার্জ আছে। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, অবশ্যই আমার ভিডিওটা কমেন্টে যদি ভুল ত্রুটি হয় আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, যে কথা বলছিলাম, এয়ারটেল পেমেন্ট ব্যাংকে প্রচুর ধরনের ফ্রড হচ্ছে, আর ওর হাইয়েস্ট কমিশন, যারা রিটেলার ভাইরা আছেন তাদেরকে বলছি, ওর হাইয়েস্ট কমিশন হচ্ছে 8 টাকা। ওরা এসে বলছে কি আপনার প্রাইম হতে হবে, চাপ সৃষ্টি করছে। প্রাইমের জন্য আপনার 2400-2600 টাকা নিয়ে নিচ্ছে, 1 বছরের জন্য কিংবা 6 মাসের জন্য প্রাইম করে দিচ্ছে। দেখেন, আপনার টাকা ঘুরিয়ে আপনাকে কমিশন দিচ্ছে। আর ইজিপের আইডি এর সর্বোচ্চ নর্মাল কমিশন কত আছে? 10 টাকা। আর এর প্রাইম কত আছে? 120 টাকা। আপনি যদি আমার থেকে কুপন নেন 120 টাকা, তো 120 টাকার বিনিময়ে আপনি কুপন নিয়ে আপনি যদি 5টা সারাদিনে ট্রানজ্যাকশান করেন, আপনার যে কমিশন ছাড়া আরও এক্সট্রা 2 টাকা করে কমিশন পাবেন 1 মাসের জন্য। যদি কেউ 6 মাসের জন্য নিতে চান, 6 মাসের আলাদা আছে। তো এই ভিডিওর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যদি কেউ মাস্টার ডিস্ট্রিবিউটার রিটেলার আইডি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাড়ি উত্তরাবাদ, পোস্ট মালওয়া, থানা ঢোলাহাট, মন্দিরঘাট রোড, উত্তরাবাদ মোড়, মন্দিরঘাটে রোডে আমার দোকান। তো উত্তরাবাদের মোড়ে নেমে আমার নাম জিজ্ঞেস করবেন যে জাকির দার দোকান কোনটে, সবাই দেখিয়ে দেবে আমার দোকান। বা মোড়ে নেমে আমার নাম জিজ্ঞেস করলে প্রত্যেকে বলে দেবে আমার নাম, ঠিকানা সবাই বলে দেবে। তো বন্ধুরা, অনেক কিছু বলার ছিল, তো পরবর্তীকালে বলবো। কারণ আমাদের এখানে এয়ারটেলের যিনি কর্মচারী, তিনি আমাকে অনেক বড় বড় কথা বলেছিল। যখন থেকে যে 2024 সালে জানুয়ারি মাসে ইপিএস বন্ধ হওয়ার কথা, বন্ধ হয়নি, বাধ্য হয়ে উনি একটা আইডি নিতে বাধ্য হলো। হয়েও আমার কাছে মিথ্যা কথা বলছে। আমি ডাইরেক্ট অ্যাপটা ইনস্টল করে করেছি, কিন্তু আমি এখানে চেক করে দেখছি উনি প্রীতম বিশ্বাসের কাছ থেকে আইডি নিয়েছে। তো যাই হোক, আপনার এলাকায় যে এয়ারটেলের কর্মচারীরা আছে, হয়তো আপনার দোকানে অনেকে আসবে না, বসে বসে বাড়িতে বসে বসে বলবে দাদা আপনার আইডি পাসওয়ার্ডটা
পাসওয়ার্ডটা বলুন বা ওটিপিটা বলুন। আপনি কাউকে ওটিপি বা আইডি পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না। যদি বলে আমি এয়ারটেলের অমুকজন বলছি, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অমুকজন বলছি, আপনি ওটিপিটা দেন, কোনোদিনই ওটিপি দেবেন না। আপনি বলবেন ভিজিট করার প্রয়োজন হলে আপনি আমার দোকানে এসে ভিজিট করে যান। ওটিপি কিন্তু কাউকে শেয়ার করবেন না, ওটিপি পাসওয়ার্ড। তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত। যদি কারোর ইজিপের ডিস্ট্রিবিউটার রিটেল আইডি নিতে চান কিংবা মেন্টেশন থার্মাল প্রিন্টার, মান্ত্রা ডিভাইস কিংবা মাইক্রো এটিএম যদি কেউ নিতে চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যত দূরে বাড়ি হোক না কেন আমি এখান থেকে কুরিয়ার করে পাঠিয়ে দেব আপনার কাছে। 4 থেকে 5 দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর ইজিপের সর্বোচ্চ কমিশন 10 টাকা, প্রাইম হলে আপনি 11 টাকা 12 টাকা কমিশন পাবেন। প্রাইম মাত্র 120 টাকা। আর যদি প্রাইম না হন সেক্ষেত্রে আপনি নর্মাল যদি থাকেন তো 10 টাকাই কমিশন। তো আমরা বিভিন্ন কোম্পানি চোখে দেখেছি বন্ধুরা, বিভিন্ন কোম্পানি আমরা অন্ধবিশ্বাসের মতো কাজ করে যাচ্ছি। দেখেন আমরা আইডি নিচ্ছি কাদের মুখ চেয়ে, ডিস্ট্রিবিউটার কিংবা মাস্টার ডিস্ট্রিবিউটারের দিকে লক্ষ্য করে আইডিটা নিচ্ছি। এই এয়ারটেলের পেমেন্ট ব্যাংকের আইডিটা নিচ্ছি কাদের দেখতে, যারা মাঝখানে আছে, যারা কর্মচারী, তাদের দেখতে আমরা আইডিটা নিয়েছি যে কিছু হলেও ওনারা সমস্যা সমাধান করবে, কিন্তু ওনারা পারবে না, ওনাদের হাতে সে ক্ষমতাটা নেই। আমি বড় গলায় বলছি আমার আইডিটা ওরা বন্ধ করে দেখি, পারবে না। তো বলছিলাম বন্ধুরা, বরং আমি ওনাদের যিনি এয়ারটেলের কর্মচারী, ওনার মানে যিনি যার যে বিএলএফ এর নামটা ওখানে শো করছিল, তার নামটা চেঞ্জ করে অন্য বিএলএফ এর নামটা ওখানে চেঞ্জ করে দিয়েছি। মানে সে ক্ষমতাটা আমাদের হাতে আছে। আমরা অন্ধবিশ্বাসের মতো কাজ করে যাচ্ছি। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক বা বিভিন্ন এইপিএস কোম্পানি, কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানিকে আমরা চোখে দেখিনি। একমাত্র ইজিপের কোম্পানি আমরা চোখে দেখছি ভিডিওর মাধ্যমে, বা বছরে একবার কলকাতায় আসে, আমাদের কলকাতায় অফিস আছে, বা ইজিপের অফিস নন্দীগ্রাম বিভিন্ন জেলা থেকে ইজিপের অফিস আছে, সেই অফিসে উনি বছরে একবার করে আসে। আমাদেরকে কিছুদিন আগে দীঘা থেকে নিয়ে গিয়েছিল, আপনারা সে ভিডিও অবশ্যই দেখেছেন। তো যে কোম্পানি আমরা চোখে দেখতে পাচ্ছি সব কিছু আমাদের হাতে, আপনারা সেই কোম্পানি কেন করবেন না? অবশ্যই করা উচিত। তো বন্ধুরা, এখন দ্রুত গড়ে ওঠা ফিনটেক কোম্পানি হলো ইজিপে। ইজিপে এখন আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন প্রত্যেকের মুখে ইজিপে। ইজিপে যদি কেউ নিতে চান অবশ্যই করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমার থেকে আপনারা ফুল সাপোর্টও পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।